নমস্কার, আমি বিজয়। ঝরাপাতার আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে কবিগুরুর কলমে ক্ষুধিত পাষাণ। ক্ষুধিত পাষাণ নিয়ে ডিরেক্টর তপন সিনহা 1960 সালে যে ছবিটি করেছেন তাতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অরুন্ধতী দেবী এবং ছবি বিশ্বাস প্রমুখ। তবে ছবিটি দেখা এবং গল্পটি পড়ার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যিক বর্ণনা, অনুভূতি এবং পরিবেশ সৃষ্টি এক কথায় অনবদ্য। ছবিতে বা নাটকে যা ধরা পড়েনি, গল্পগুচ্ছের গল্পে তা ধরা পড়েছে। এই গল্পটিকে অডিও মাধ্যমে পরিবেশনা করা ঝরাপাতা ইউটিউব চ্যানেলের পক্ষে একটি দুঃসাহসিক কাজই বলা যেতে পারে। ভালো মন্দ যাই লাগুক, অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা সাহিত্যে যার অবাধ বিচরণ, তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অতিলৌকিক বা ভৌতিক গল্পে ছাপ রেখেছেন বেশ কয়েকটি গল্পের মধ্যে দিয়ে। আজ আমরা নিবেদন করছি কবিগুরুর অন্যতম সৃষ্টি ক্ষুধিত পাষাণ। ক্ষুধিত পাষাণে কবিগুরুর কলমে ফুটে উঠেছে রহস্য, ভৌতিকতা এবং তার সঙ্গে মিশেছে প্রেম এবং কিছু মজাও। শোনা যায় গুজরাটে একটি প্রাসাদে থাকার সময় কবিগুরু ক্ষুধিত পাষাণ গল্পটি লেখার অনুপ্রেরণা পান। তবে কি এই গল্পটি কোনো বাস্তব অভিজ্ঞতা থেকেই লেখা, তা আমাদের জানা নেই। ক্ষুধিত পাষাণ গল্পটি গল্পগুচ্ছের অন্তর্গত। গল্পটি লেখা হয় 1302 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরেজি 1895 সালে। শ্রোতাদের সুবিধার জন্য গল্পটির ভাষা কিছু জায়গায় পরিবর্তন করা হয়েছে। গল্পের প্রধান চরিত্রে রয়েছেন লেখক ও গল্পকার। গল্প পাঠে বিজয় সাহা এবং বিপ্রতীপ দে। শুরু হচ্ছে ক্ষুধিত পাষাণ। আমি আর আমার এক আত্মীয় পুজোর ছুটিতে দেশ ভ্রমণ শেষ করে কলকাতায় ফিরছিলাম। ঠিক সেই সময় ট্রেনে এই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়। ওর পোশাক আশাক দেখে প্রথমে ভেবেছিলাম উনি পশ্চিম ভারতের কোনো মুসলমান হবেন, কিন্তু ওর কথা শুনে আরও অবাক হতে হলো। পৃথিবীর সব বিষয় নিয়ে উনি এমনভাবে কথা বলছিলেন যেন মনে হচ্ছিল সৃষ্টিকর্তা ওর সঙ্গে পরামর্শ করেই সব কাজ করেছেন। বিশ্বের ভেতরে ভেতরে যে কত অজানা ঘটনা ঘটছে, রুশরা যে অনেকটা এগিয়ে এসেছে, ইংরেজদের যে গোপন সব মতলব আছে, কিংবা দেশীয় রাজাদের মধ্যে যে একটা গোলমাল পাকিয়ে উঠছে, এই সব কিছুই না জেনে আমরা দিব্যি নিশ্চিন্ত ছিলাম। আমাদের এই নতুন পরিচিত ভদ্রলোকটি হালকা হেসে বললেন, পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা তোমাদের সংবাদপত্রে পাওয়া যায় না। আমরা এই প্রথম বাড়ি ছেড়ে বাইরে বেরিয়েছি, তাই লোকটির আচার ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম। তিনি ছোটোখাটো বিষয়ে কখনো বিজ্ঞানের কথা বলেন, কখনো বেদের ব্যাখ্যা দেন, আবার কখনো হঠাৎ ফার্সি কবিতা শোনাতে শুরু করেন। বিজ্ঞান, বেদ বা ফার্সি ভাষা কোনোটাতেই আমাদের দখল না থাকায় তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা বেড়েই চলল। এমনকি আমার থিওসফিস্ট আত্মীয়টির মনে বিশ্বাস জন্মে গেল যে এই সহযাত্রীর সঙ্গে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তির যোগাযোগ আছে, কোনো এক অদ্ভুত চুম্বক শক্তি বা দৈব ক্ষমতা অথবা সূক্ষ্ম শরীর জাতীয় কিছু। তিনি অসাধারণ লোকটির সাধারণ কথাগুলো গভীর ভক্তিতে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন আর গোপনে নোট করে নিচ্ছিলেন। আমার মনে হলো সেই অসাধারণ ব্যক্তিটিও বিষয়টা বুঝতে পেরেছিলেন এবং বেশ খুশিই হচ্ছিলেন। জংশনে ট্রেন থামলে আমরা অন্য ট্রেনের অপেক্ষায় ওয়েটিং রুমে জড়ো হলাম। তখন রাত 10:30। পথে কোনো একটা সমস্যার কারণে ট্রেন অনেক দেরিতে আসবে বলে শুনলাম। আমি টেবিলের উপর বিছানা পেতে ঘুমানোর কথা ভাবছিলাম, ঠিক তখনই সেই অসামান্য ব্যক্তিটি এই গল্পটি বলতে শুরু করলেন। সেই রাতে আমার আর ঘুম হলো না। রাজ্য পরিচালনার পদ্ধতি নিয়ে কিছু মতবিরোধের জেরে আমি জুনাগড়ে আমার পদ থেকে পদত্যাগ করে হায়দ্রাবাদে নিজামের সরকারে যোগ দিলাম।
আমাকে একজন বলিষ্ঠ যুবক হিসেবে দেখে তারা আমাকে বাড়িতে তুলাকর সংগ্রাহক হিসেবে নিযুক্ত করেন। বাড়ি ছিল এক অত্যন্ত মনোরম জায়গা। নিঃসঙ্গ পর্বতশৃঙ্গের পাদদেশে বিশাল অরণ্যের মধ্যে দিয়ে নুড়ি বিছানো শয্যার উপর দিয়ে সুস্তা নদীটি একজন দক্ষ নর্তকের দোল খাওয়ার মতো করে দ্রুত বয়ে যেত। নদী থেকে 150 মার্বেলের সিঁড়ি বেয়ে উঠে গিয়েছিল সাদা পাথরের এক প্রাসাদে, যা পাহাড়ের পাদদেশে একাকী দাঁড়িয়েছিল। আশেপাশে আর কোনো বাড়িঘর ছিল না। বাড়িচের তুলার বাজার এবং গ্রাম এখান থেকে অনেক দূরে ছিল। প্রায় 250 বছর আগে শাহ দ্বিতীয় মাহমুদ এই নির্জন স্থানে তার বিনোদনের জন্য প্রাসাদ নির্মাণ করেছিলেন। তখন থেকেই স্নানাগারগুলো থেকে ঝর্ণা বেয়ে গোলাপের সুবাসিত জল বয়ে চলত এবং সেই গোপন কক্ষের পাথরের আসনে পিঠ বেয়ে নেমে আসা চুলে সুন্দর খালি পা দুটি পুকুরের স্বচ্ছ জলে ডুবিয়ে যুবতী পারস্য সুন্দরীরা কোলে সেতার রেখে নিজেদের জন্মভূমির আঙ্গুললতার গান গাইত। সেই ঝর্ণাগুলো আর বয়ে চলে না, সেই গানগুলো আর বাতাসে ভেসে আসে না। সাদা পাথরের মেঝেতে সেই সুন্দর পদশব্দ আর পড়ে না। আজ এটা আমার মতো কর আদায়কারীদের জন্য এক বিশাল ও ভয়াবহ শূন্য বাসস্থান, যারা নারী সঙ্গ থেকে বঞ্চিত এবং চারপাশে নিঃসঙ্গতায় পীড়িত। কিন্তু কর্মক্ষেত্রে সেই প্রাচীন কেরানি করিম খান আমাকে সেখানে থাকতে বারবার বারণ করেছিলেন। বলেছিলেন, দিনের বেলা থাকতেই হবে, কিন্তু রাতটা এখানে কখনো কাটাবেন না। আমি তার দুশ্চিন্তা হেসে উড়িয়ে দিয়েছিলাম। চাকররা বলেছিল তারা সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, কিন্তু তারাও রাতে থাকতে রাজি ছিল না। আমি বললাম, তাই হোক। বাড়িটা এতটাই কুখ্যাত ছিল যে চোরেরা পর্যন্ত রাতে ভাগ্য পরীক্ষা করতে চাইতো না। শুরুতে পরিত্যক্ত প্রাসাদটির শূন্যতা আমার ওপর এক ভয়ানক বোঝার মতো চেপে বসত। আমি যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করতাম এবং একটানা কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়তাম। কিন্তু 1 সপ্তাহের মধ্যেই বাড়িটা এক অদ্ভুত মায়াজালে আমাকে ঘিরে ধরতে শুরু করলো। আমার অবস্থা বর্ণনা করা, এমনকি লোকেদের বিশ্বাস করানো কঠিন হবে। পুরো বাড়িটা আমাকে এমনভাবে শুষে নিতে শুরু করলো যেন কোনো জীবন্ত প্রাণী ধীরে ধীরে তার পরিপাকতন্ত্রের মধ্যে ঢুকে যাচ্ছে। সম্ভবত এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল ঠিক সেই মুহূর্তে যখন আমি বাড়িতে পা রেখেছিলাম। কিন্তু আমার আজও মনে আছে সেই দিনটির কথা, যেদিন আমি প্রথম আমার চেতনার মধ্যে এর সূচনা টের পেয়েছিলাম। গ্রীষ্মের শুরুতে বাজারে তেমন জমজমাট ছিল না, আমার কোনো কাজও ছিল না। একদিন সন্ধ্যায় সূর্যাস্তের কিছুক্ষণ আগে আমি ওই সিঁড়ির নিচের একটি আরাম কেদারায় বসেছিলাম। গ্রীষ্মকালে নদীটা অগভীর হয়ে গিয়েছিল। অপর পাড়ের বালুকাময় তীরের একটা বড় অংশ অস্তগামী সূর্যের রশ্মিতে রঙিন হয়ে উঠেছিল, আর এই তীরে সিঁড়ি ঘেঁষে বয়ে চলা নদীর অগভীর জলে নুড়িগুলো চিকচিক করছিল। কোথাও বাতাসের সামান্যতম শব্দও ছিল না। কাছের পাহাড়ের বুনো তুলসী, পুদিনা আর মৌরির জঙ্গল থেকে এক তীব্র সুগন্ধ উঠে এসে নিস্তব্ধ আকাশকে ভারাক্রান্ত করে তুলেছিল। যখন সূর্য পর্বতশৃঙ্গের আড়ালে অস্ত গেল, দিনের অঙ্গনে সঙ্গে সঙ্গেই ছায়ার পর্দা নেমে এলো। এখানকার পাহাড়গুলো সূর্যাস্তের সময় আলো আধারের মিশ্রণকে বেশিক্ষণ স্থায়ী হতে দেয় না। আমি ঘোড়ায় চড়ে একটু ঘুরে আসার কথা ভাবছিলাম, এমন সময় হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দ শুনলাম। পেছনে ফিরে তাকালাম, সেখানে কেউ ছিল না। এটাকে আমার ইন্দ্রিয়ের বিভ্রম ভেবে আমি আবার পিঠ ফেরালাম। সঙ্গে সঙ্গেই আমি অনেকগুলো পায়ের শব্দ শুনতে পেলাম।
যেন বহু লোক সিঁড়ি বেয়ে দৌড়ে নামছে। সামান্য ভয়ের সাথে মেশানো এক পরম সুখকর শিহরণে আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। যদিও আমার সামনে কিছুই ছিল না, আমার মনে হলো যেন আমি একদল প্রাণবন্ত মহিলাকে নদীতে স্নান করতে নামতে স্পষ্ট দেখতে পাচ্ছি। যদিও সেই সন্ধ্যায় নীরব পাহাড়ের ঢালে বা নদীর তীরের সেই জনমানবহীন প্রাসাদে কোথাও কোনো শব্দ শোনা যাচ্ছিল না, তবুও আমি স্নানার্থীদের শত জলপ্রপাতের ধারার মতো কৌতুকপূর্ণ হাসির কলরব করতে করতে একে অপরকে আমার পাশ দিয়ে তাড়া করার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। মনে হলো তারা আমাকে খেয়ালই করেনি। যেমন তারা আমার কাছে অদৃশ্য ছিল, আমিও তাদের কাছে অদৃশ্য ছিলাম। নদীটা আগের মতোই শান্ত ছিল, কিন্তু আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম যে চুরি সজ্জিত বহু হাতের নড়াচড়ায় অগভীর জল তোলপাড় হচ্ছে। তারা হাসতে হাসতে একে অপরের গায়ে জল ছিটাচ্ছিল এবং সাঁতারুরা নদীতে খেলার ছলে পা নাড়ানোর সাথে সাথে জলের ফোঁটাগুলো মুঠো মুঠো মুক্তোর মতো আকাশে উড়ে যাচ্ছিল। আমার হৃদয়ে একটা কম্পন হচ্ছিল। আমি বলতে পারবো না সেই শিহরণ ভয়, আনন্দ নাকি কৌতূহলের কারণে হয়েছিল। আমি তাদের আরও ভালোভাবে দেখতে খুব করে চাইছিলাম, কিন্তু দেখার মতো কিছুই ছিল না। মনে হচ্ছিল আরেকটু চেষ্টা করলেই হয়তো সব কিছু পরিষ্কারভাবে শুনতে পাবো, কিন্তু যখন চেষ্টা করলাম কেবল জঙ্গলের ঝিঝি পোকার ডাকই শুনতে পেলাম। মনে হচ্ছিল যেন আমার সামনে 250 বছরের পুরনো একটা কালো পর্দা ঝুলছে। আমি ভয়ে ভয়ে এক কোণ তোলে উকি দিলাম। ভেতরে বিশাল এক সমাবেশ ছিল, কিন্তু সেই ঘন অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ এক মৃদু হাওয়ায় নিস্তব্ধতা ভেঙে গেল। নদীর সমতল জলরাশি যেন কোন স্বর্গীয় নর্তকীর চুলের ঢেউয়ের মতো কেঁপে উঠল, আর গোটা অরণ্য এক গভীর গুঞ্জনে দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। সেটা স্বপ্ন হোক বা বাস্তব, 250 বছর আগে আমার সামনে আবির্ভূত হওয়া সেই অদৃশ্য মরীচিকা চোখের পলকে উধাও হয়ে গেল। যে মোহিনীরা নিঃশব্দে হেসে ভুতুড়ে পদক্ষেপে আমাকে ঠেলে পাশ কাটিয়ে সুস্তা নদীতে ঝাঁপিয়ে পড়েছিল, তারা ভেজা পোশাকে স্নান সেরে ফেরার পথে আর আমার পাশ দিয়ে হেঁটে গেল না। ঠিক যেমন বাতাস সুগন্ধ উড়িয়ে নিয়ে যায়, বসন্তের হাওয়ায় এক ফিসফিসানিতে তারাও অদৃশ্য হয়ে গেল। তখন আমি খুব চিন্তিত হয়ে পড়লাম যে জায়গাটার চারপাশে নির্জনতার সুযোগ নিয়ে কবিতার দেবী আমাকে পেয়ে বসেছে। আমি একজন কঠোর পরিশ্রমী কর সংগ্রাহক। এখন আমার কি হবে? আমি ঠিক করলাম যে আমার ঠিক মতো খাওয়া দরকার। খালি পেটেই নাকি অনেক কঠিন রোগের মূল কারণ হয়ে ওঠে। আমি আমার রাঁধুনিকে ডেকে পাঠালাম এবং তাকে ঘি ও মশলার গন্ধে ভরপুর অনেক মুখরোচক খাবার তৈরি করতে আদেশ দিলাম। পরদিন সকালে পুরো ব্যাপারটাই খুব হাস্যকর মনে হলো। আমি আনন্দের সাথে পশ্চিমাদের মতো একটা শোলা টুপি পরে নিজেই একটা গাড়ি ডেকে নিলাম এবং চাকার ঘড়ঘড় শব্দের মধ্যেই কাজে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি ফিরতে দেরি হওয়ার কথা ছিল, কারণ আমাকে একটা ত্রৈমাসিক প্রতিবেদন লিখতে হতো। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই বাড়ির টান অনুভব করলাম। আমি জানি না কে আমাকে ডাকছিল, কিন্তু আমার মনে হলো বাড়ি ফিরতে আর দেরি করা যাবে না দেরি করা। মনে হচ্ছিল যেন সবাই আমার জন্য অপেক্ষা করছে। সেই প্রতিবেদনটি অসম্পূর্ণ রেখেই আমি টুপিটা পরে নিলাম এবং সেই অন্ধকার নীরব বিশাল পাহাড়ি প্রাসাদের দিকে রওনা দিলাম। গাড়ির চাকার শব্দে একাকী গাছ ছায়া ঘেরা সন্ধ্যার আবছা আলোয় ঢাকা রাস্তাটা চমকে উঠল। সিঁড়ির সামনের ঘরটা সত্যি বিশাল ছিল। কারুকার্য খচিত কড়িকাঠ সহ 3 সারি সুবিশাল স্তম্ভ ছাদকে ধরে রেখেছিল।
এই বিশাল ঘরটা দিনরাত তার নিজের শূন্যতার ভারে কাঁপত। সেদিন সন্ধ্যায় কোনো বাতি জ্বালানো হয়নি। দরজা ঠেলে ঘরে ঢোকার সাথে সাথেই মনে হলো যেন এক বিরাট হট্টগোল শুরু হয়ে গেল। এক বিশাল জনতা হঠাৎ করে ঘরের চারপাশের সমস্ত দরজা জানলা দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমি কিছুই দেখতে না পেয়ে বিস্ময়ে দাঁড়িয়ে রইলাম। আমার শরীর এক অদ্ভুত অনুভূতিতে শিহরিত হলো। আমি যেন বহুদিন আগের সুগন্ধি আর চুলের তেলের গন্ধ পাচ্ছিলাম। প্রাচীন পাথরের স্তম্ভগুলো দিয়ে ঘেরা সেই বিশাল অন্ধকার শূন্য জায়গায় আমি দাঁড়িয়ে শুনছিলাম সাদা পাথরের ওপর ফোয়ারার জলের ছলাৎ ছলাৎ শব্দ। সেতারে বেজে ওঠা এক অচেনা সুর। কোথা থেকে যেন ভেসে আসছিল সোনার গয়নার ঝনঝন শব্দ। অন্য ঘর থেকে ভেসে আসছিল নূপুরের আওয়াজ, আর মাঝে মাঝে সময় জানানোর জন্য যেন বিশাল ঘণ্টা, তামার ঘণ্টার টুংটাং শব্দ। বহু দূর থেকে ভেসে আসা বাঁশির করুণ সুর, বাতাসে ঝাড়বাতির স্ফটিকের রূপালী দুলগুলো টুংটাং শব্দ, বারান্দায় খাঁচাবন্দি বুলবুল পাখির কিচির মিচির, আরও দূরের বাগান থেকে পোষা জলচর পাখিদের কর্কশ ডাক। এই সব কিছু মিলে আমার চারপাশে এক ভৌতিক সিম্ফনি তৈরি করেছিল। আমি এতটাই সম্মোহিত হয়ে পড়েছিলাম যে মনে হচ্ছিল এই অস্পৃশ্য নাগালের বাইরেও বাস্তবের জগৎটাই একমাত্র সত্য, আর বাকি সব নিছক মরীচিকা। আমার নাম, আমি যে বাবার বড় ছেলে, তুলার কর সংগ্রাহক হিসেবে 450 টাকা আয় করতাম, আর টুপি কোট পরে গাড়িতে করে কাজে যেতাম, এই সব তথ্য আমার কাছে এতটাই হাস্যকর মনে হচ্ছিল যে আমি সেই বিশাল নিস্তব্ধ অন্ধকারের মাঝে দাঁড়িয়ে এই ভিত্তিহীন মিথ্যাগুলোকে নিয়ে উচ্চস্বরে হেসে উঠলাম। ঠিক সেই মুহূর্তেই আমার মুসলিম গৃহকর্মী একটি জ্বলন্ত কেরোসিনের বাতি নিয়ে ঘরে ঢুকলো। আমি জানি না সে আমাকে পাগল ভেবেছিল কি না, কিন্তু আমার তৎক্ষণাৎ মনে পড়ে গেল যে আমি তো আমার বাবারই বড় ছেলে। আমি এও ভাবলাম যে এই দুনিয়ায় বা এর বাইরে কোথাও যদি অনন্তকাল ধরে কোনো অশরীরী ঝর্ণা কলকল করে বয়ে চলে, আর অদৃশ্য আঙুল যদি অলৌকিক তারে সুর তোলেও, সেসব কথা বলার দায়িত্ব মহান কবিদেরই। আমার কাছে একমাত্র সত্য হলো বাড়িচের বাজারে বিক্রি হওয়া তুলোর ওপর খাজনা আদায় করে আমি 450 টাকা পাই। কিছুক্ষণ আগের সেই ভাবাবেশের কথা ভেবে আমি কৌতুকের হাসি আসলাম, আর কেরোসিনের আলোয় আলোকিত ক্যাম্প টেবিলের কাছে বসে খবরের কাগজ পড়তে লাগলাম। খবরের কাগজ পড়া আর মুগলাই খাবার খাওয়ার পর আমি বাড়ির পেছনের ছোট ঘরগুলোর একটায় গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার সামনের খোলা জানলা দিয়ে লক্ষ লক্ষ মাইল দূরে আড়ালি পর্বতমালার অন্ধকার জঙ্গলাকীর্ণ চূড়ার উপরে একটা খুব উজ্জ্বল তারা জ্বলছিল, আর সেখান থেকে এক কর আদায়কারীকে একটা সামান্য তাঁবুর বিছানায় হেলান দিয়ে শুয়ে থাকতে দেখা যাচ্ছিল। বিস্ময় আর কৌতুক নিয়ে ব্যাপারটা ভাবতে ভাবতেই এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়লাম। আমি জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম। হঠাৎ চমকে আমার ঘুম ভেঙে গেল। ঘরে কোনো শব্দ ছিল না, আর কাউকে ঢুকতেও দেখিনি। সেই সতর্ক তারাটা অন্ধকার পাহাড়ের আড়ালে অস্ত গিয়েছিল, আর ম্লান চাঁদের আলো ইতস্তত করে জানলা দিয়ে ভেতরে ঢুকেছিল। আমি কাউকে দেখতে পেলাম না, তবুও আমার দৃঢ় বিশ্বাস ছিল যে কেউ একজন আমাকে আলতো করে ধাক্কা দিচ্ছে। আমি জেগে উঠতেই সে তার আংটি পরা হাত দিয়ে নিঃশব্দে আমাকে তাকে অনুসরণ করতে ইশারা করলো। আমি খুব নিঃশব্দে উঠে দাঁড়ালাম। বিশাল শূন্যতার ভারে ভারাক্রান্ত নিস্তব্ধতা সতর্ক প্রতিধ্বনিতে পূর্ণ সেই শতকক্ষের প্রাসাদে আর একজন মানুষও না থাকা সত্ত্বেও আমার প্রতিটি পদক্ষেপে ভয় কাজ করছিল। পাছে কেউ জেগে ওঠে।
বেশিরভাগ ঘরই বন্ধ ছিল এবং আমি এর আগে কখনো সেগুলোর ভেতরে যাইনি। আজ আমি বলতে পারবো না কোথায় হেঁটেছি, কারণ সেই অদেখা দর্শনের ডাকে সাড়া দিয়ে নিঃশব্দ পদক্ষেপে আর স্তব্ধ নিঃশ্বাসে আমি এগিয়েছি। আমি পার হয়েছি বহু সংকীর্ণ অন্ধকারের পথ, প্রশস্ত বারান্দা, নীরব প্রত্যাশায় গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকা বিশাল হলঘর এবং নিজেদের ভয়ঙ্কর রহস্যে ভরা বায়ুরোধী গোপন কক্ষ। যদিও আমি অদৃশ্য দূতকে দেখিনি, তার রূপ আমার কাছে অপরিচিত ছিল না। তিনি ছিলেন এক আরব সুন্দরী। ঢিলে ঢালা আস্তিনের ভেতর দিয়ে তার সুগঠিত ফর্সা শ্বেত পাথরের মতো হাত দুটি দেখা যাচ্ছিল। মাথায় রাখা টুপি থেকে একটি ঘোমটা তার মুখ ঢেকে রেখেছিল এবং কোমরে ছিল একটি বাঁকা তলোয়ার। আমার মনে হচ্ছিল যেন বিখ্যাত আরব উপকথার 1001 রাত, আরব্য রজনীর একটি রাত আমার জীবনে এসে পড়েছে। সেই অন্ধকার রাতে আমি বাগদাদের আলোহীন রাস্তায় হাঁটছিলাম কোনো এক ভয়ঙ্কর কিছুর সঙ্গে সাক্ষাৎ করতে। অবশেষে আমার পথপ্রদর্শক গাঢ় নীল রঙের একটি পর্দার সামনে হঠাৎ থেমে গেল এবং নিচের কোনো কিছুর দিকে ইশারা করলো। সেখানে কিছুই ছিল না, কিন্তু ভয়ে আমার রক্ত যেন জমে গেল। আমি অনুভব করলাম সেখানে একজন ভয়ঙ্কর খোঁজা প্রহরী ছিল, যে ঘুমের ঘোরে মাথা নাড়ছিল। তার কোলে প্রস্তুত অবস্থায় একটি খোলা তলোয়ার রাখা ছিল। সে নিঃশব্দে তার পায়ের ওপর দিয়ে হেঁটে গেল এবং পর্দার এক প্রান্ত তুলে ধরল। দামি পারস্যের গালিচায় পাতা ঘরের একাংশ দেখা যাচ্ছিল। সিংহাসনে উপবিষ্ট ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু জাফরান রঙের ঢিলে ঢালা প্যান্টের প্রান্ত থেকে ব্রোকেরের চপ্পল পরা একজোড়া ছোট্ট কোমল পা উঁকি দিচ্ছিল। পা দুটি গোলাপি মখমলে ঢাকা একটি পাদানির ওপর অলসভাবে রাখা ছিল। পাশে আপেল, নাশপাতি, কমলালেবু এবং অনেক থোকা আঙুর সহ একটি নীলচে স্ফটিকের বাটি ছিল এবং ফলগুলোর পাশে সোনার মদে ভরা একটি জগসহ দুটি ছোট কাপ রাখা ছিল। ঘরের ভিতরে জ্বলতে থাকা কোনো এক অদ্ভুত ধূপের ধোঁয়া বাতাসে ভরে গিয়েছিল এবং নিঃশ্বাস নিতেই তা আমার ইন্দ্রিয়কে মাতাল করে দিচ্ছিল। মাতাল। কাঁপতে কাঁপতে আমি ঘুমন্ত প্রহরীর পা ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে তৎক্ষণাৎ জেগে উঠল। তার হাত থেকে তরবারিটা ঝনঝন শব্দে পড়ে গেল। হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকারে আমি চমকে উঠলাম এবং ধর্মর করে জেগে উঠে দেখি আমি ক্যাম্প বেডে ঘামে ভিজে বসে আছি। ভোরের আলোয় চাঁদ যেন এক নিদ্রাহীন রোগীর মতো ফ্যাকাশে হয়ে গেছে, আর বাইরে পাগল মেহের আলী ভোরের ফাঁকা রাস্তায় তার নিত্যদিনের অভ্যাস মতো চিৎকার করে চলেছে, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, দবাত যাও, দবাত যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। এভাবেই আমার গদিওয়ালা চেয়ারে বসে গোলাপ জলে ভরা বিশাল এক হুকা থেকে ধোঁয়া টানলাম। বলা যেতে পারে আমি আমার খুব প্রিয় কারো আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে ঘটনার যে অদ্ভুত মোড় দেখা গেল তা বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। মনে হচ্ছিল যেন কোনো চমৎকার গল্পের দৃশ্যপট বসন্তের হাওয়ায় এক সময় উড়ে এসে বিশাল অট্টালিকার বিভিন্ন ঘরে ভেসে বেড়াচ্ছে। গল্পটা কিছুক্ষণ বোঝা গেলেও তার বেশি নয়। আমি সারা রাত ধরে ঘরগুলোর মধ্যে ঠিক সেটাই করে গেলাম। মাঝে মাঝে এই খণ্ডিত স্বপ্নের ঘূর্ণায়মান দৃশ্যপটে একজন নারীর আবির্ভাব ঘটত, কখনো মেহেদির সুবাসে, কখনো সেতারের টুংটাং শব্দে, আবার কখনো সুগন্ধি কুয়াশার আকস্মিক আনন্দে। তিনিই ছিলেন সেই নারী যিনি গেরুয়া পাজামা আর একজোড়া বাঁকানো ব্রোকেডের জুতোয় তার দুটি ফর্সা পা আবৃত্ত করে রেখেছিলেন। তিনি একটি ফুল নকশার ব্রোকেডের বডিস, মাথায় একটি লাল টুপি এবং টুপি থেকে নেমে আসা একটি সোনালি ঘোমটা পরেছিলেন, যা তার ফর্সা কপাল ও গাল দুটিকে আড়াল করে রেখেছিল, একেবারে আড়াল।
সে আমাকে মোহিত করেছিল। দুঃস্বপ্নে ভরা প্রাসাদগুলোর বিপজ্জনক পেঁচানো পথে প্রতি রাতে আমি তাকে খুঁজতে সেই নরকীয় রাজ্যের অলি গলি আরও গভীরে ঘুরে বেড়াতাম। কোনো কোনো দিন দুপাশে আলো জ্বালানো বিশাল আয়নাটার সামনে দাঁড়িয়ে যখন আমি রাজপুত্রের বেশে সাজতাম, তখন পাশের আয়নাতে সেই তরুণী ইরানি মেয়েটিকে দেখতে পেতাম। নিমেষেই সে মুখ ফিরিয়ে নিত। তার বিশাল কালো চোখ থেকে আমার দিকে ব্যাকুল অভিব্যক্তিপূর্ণ আবেগঘন দৃষ্টি নিক্ষেপ করে ফিসফিস করে কিছু কথা বলতো। সে পায়ের গোড়ালির ওপর ঘুরে যেত, যন্ত্রণা, আকাঙ্ক্ষা আর মুগ্ধতার ঢেউ তুলে আয়নার ভেতরে অদৃশ্য হয়ে যেত। পেছনে রেখে যেত তার হাসির আর গয়নার উজ্জ্বলতার রেশ। হঠাৎ এক দমকা হাওয়া চারপাশের পাহাড়ের বাগান আর কুঞ্জবন থেকে সব সুগন্ধ বয়ে এনে আমার দুটো বাতি নিভিয়ে দিত। আমি সাজগোজ করা থামিয়ে সাজঘরের পাশের বিছানায় শুয়ে পড়তাম। তার উপস্থিতিতে আমার শরীর শিহরিত হতো, চোখ বন্ধ। অন্ধকারে ঘরের মধ্যে ঘুরপাক খাওয়া চুম্বন আর ভালোবাসার স্পর্শের স্মৃতি বয়ে আনা বাতাসের কথা শুনতাম আমি। অনেক কণ্ঠের গুঞ্জন শুনতাম। কেউ আমার কপালে মিষ্টি নিঃশ্বাস ফেলত, আর একটি সুগন্ধি নরম ওড়না বারবার আমার গাল বেয়ে সুস্বাদুভাবে নেমে আসতো। আমি ধীরে ধীরে এক প্রলোভনকারী সর্পের মোহময় আলিঙ্গনে আবদ্ধ হতাম। আমার শ্বাস দ্রুত কমে আসতো, যতক্ষণ না আমি আমার অনুভূতিহীন দেহকে গভীর ঘুমের কাছে সঁপে দিতাম ততক্ষণ। একদিন বিকেলে আমি ঘোড়ায় চড়ে একটু ঘুরে আসার সিদ্ধান্ত নিলাম। মনে হচ্ছিল কেউ আমাকে বাধা দিচ্ছে, কিন্তু সেদিন আমি সেদিকে কান দিইনি। আমার পাশ্চাত্য টুপি আর জামা একটা কাঠের স্ট্যান্ডে ঝুলছিল। যেই আমি সেগুলো পরতে গেলাম, আড়ালি পাহাড় থেকে নদীর বালি আর শুকনো পাতার ঘূর্ণি তুলে এক প্রচণ্ড বাতাস উঠল আর টুপিটাকে ঘোরাতে ঘোরাতে দূরে উড়িয়ে নিয়ে গেল। সেই বাতাসের সাথে একটা মিষ্টি ঝনঝনে হাসি আমার চারপাশে ঘুরতে লাগলো। অস্তগামী সূর্যের আলোয় মিলিয়ে যাওয়ার আগে পর্যন্ত আনন্দের প্রতিটি সুর ছুঁয়ে গেল। আমি সেদিন আমার ঘোড়ায় চড়িনি এবং পরের দিন থেকে ওই হাস্যকর শার্ট আর টুপি পরা পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। মধ্যরাতে আবার আমি বিছানায় উঠে বসলাম এবং শুনলাম কেউ একজন করুণভাবে কাঁদছে, যেন তার হৃদয় ভেঙে যাবে। আমারই বিছানার নিচে, মেঝের নিচে, এই বিশাল প্রাসাদের পাথরের ভিত্তির নিচে এক ভেজা অন্ধকার কবরের গভীর থেকে আমার উদ্দেশ্যে বলছে, আমাকে তুমি উদ্ধার করে নিয়ে যাও গো। কঠিন মায়া, গভীর ঘুম আর নিষ্ফল স্বপ্নের সমস্ত দরজা চুরমার করে আমাকে নিয়ে যাও। তুমি আর আমি ঘোড়ার পিঠে চড়ে নিরুদ্দেশে পাড়ি দেব। আমাকে বুকের কাছে শক্ত করে চেপে ধরে বন জঙ্গল পাহাড় নদী অতিক্রম করে আমায় নিয়ে চলো আমায়। সূর্যের আলোয় সজ্জিত তোমার ঘরে উদ্ধার করো আমায়, তুমি উদ্ধার করো। আমি কে ছিলাম? আমি কিভাবে কাউকে উদ্ধার করব? স্বপ্নের এই ঘূর্ণায়মান সদা পরিবর্তনশীল আবর্ত থেকে কামনার কোন ডুবন্ত সাইরেনকে আমি টেনে তুলব? তোমার অস্তিত্ব কখন ছিল? তুমি কোথায় ছিলে নিরাকার? তোমার জন্ম কোথায় হয়েছিল? কোন খেজুর গাছে ছায়ায়, কোন শীতল স্রোতের ধারে, কোন যাযাবর মরুবাসীর কোলে? কোন বেদুইন দস্যু তার কোল থেকে তোমাকে চুরি করেছিল? যেন বুনো লতা থেকে ছিঁড়ে নেওয়া কুড়ি আর বিদ্যুতের মতো দ্রুতগামী খুরওয়ালা ঘোড়ায় চড়ে জ্বলন্ত বালির ওপর দিয়ে ছুটে গিয়েছিল কোন বহিরাগত রাজধানীর দাস যে তোমাকে বাজারে বিক্রি করতে এনেছিল? সেখানে পাদিশার কোনো বিশ্বস্ত ভৃত্য নিশ্চয়ই তোমার যৌবনের সদ্য প্রস্ফুটিত লাজুক সৌন্দর্য পরীক্ষা করে সোনার মুদ্রা দিয়ে কিনেছিল।
তোমাকে জাহাজে তুলেছিল এবং অবশেষে তার প্রভুর কাছে উপস্থাপনের জন্য একটি সোনার পালকিতে তুলে দিয়েছিল। তুমি সেখানকার ইতিহাস। সারেঙ্গির সুর, নূপুরের ঝনঝন শব্দ আর মদের পেয়ালায় থাকা তরল সোনা, নিশ্চয়ই ঝলমলে ছুরি, বিষাক্ত পেয়ালা আর ঘৃণার দৃষ্টিতে কলঙ্কিত হয়েছিল। কি অফুরন্ত সম্পদ, কি চিরস্থায়ী বন্দি দশা! হা হা। দুইজন দাসী তাদের কবজির হীরা ঝলমলিয়ে সম্রাটকে পাখা দিয়ে বাতাস করছে। তার পায়ের কাছে ছড়িয়ে ছিটিয়ে আছে রত্নখচিত জুতো। বাইরে মৃত্যুর দূতের মতোই ভয়ঙ্কর এক আবিসিনীয় দেবতাদের দূতের মতো ধার করা জাঁকজমকপূর্ণ পোশাকে সজ্জিত হয়ে খোলা তলোয়ার হাতে পাহারায় দাঁড়িয়ে আছে কেউ। সেই রক্তাক্ত, বিদ্বেষ মাখা, প্রতারণা আর কুৎসিত ঐশ্বর্যের জালে ঘুরপাক খাওয়ার পর মরুভূমির এক ফুল শেষ পর্যন্ত এসে পৌঁছায়, হয় নিষ্ঠুর মৃত্যু থেকে রক্ষা পায়, অথবা হয়তো আরও নিষ্ঠুর কোনো ভাগ্যের তীরে নিক্ষিপ্ত হয়ে। হঠাৎ পাগল মেহের আলী চিৎকার করে বলল, তপন যাও, তপন যাও, তপন যাও, তপন যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। আমি চোখ খুললাম এবং দেখলাম ভোর হয়ে গেছে। আমার ভৃত্য আমাকে চিঠিটা দিল এবং রাধুনী এসে জিজ্ঞেস করলো, আজ কি রান্না হবে বাবু? আমি বললাম, না, আমি এখানে আর থাকতে পারবো না। আমি আমার সব জিনিসপত্র নিয়ে অফিসে চলে গেলাম। আমাকে দেখে বৃদ্ধ কেরানি করিম খান হালকা হাসলেন। তার হাসিতে আমি বিরক্ত হয়ে নীরবে নিজের কাজ সেরে গেলাম। বিকেল গড়িয়ে আসতেই আমি অন্যমনস্ক হয়ে পড়লাম। আমি কেবলই ভাবছিলাম আমাকে কোথাও যেতে হবে। তুলা বিক্রির হিসাব করার কাজটা যেন সম্পূর্ণ অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছিল আমার। নিজামের অধীনে আমার চাকরি, বেতন, আমাকে ঘিরে থাকা বর্তমান, আমার চারপাশের এই চলমান জীবন্ত স্পন্দনশীল জগৎ সব কিছুই যেন নিঃস্ব, অর্থহীন ও অপ্রয়োজনীয় মনে হচ্ছিল। আমি কলমটা ছুঁড়ে ফেলে দিয়ে বিশাল খাতা বন্ধ করে গাড়ির দিকে দৌড়ালাম। ঠিক যখন গোধূলি নেমে আসছিল, গাড়িটা সেই পাথরের প্রাসাদের দরজার সামনে এসে থামল। আমি দ্রুত সিঁড়ি বেয়ে উঠে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। আজ সব শান্ত ছিল। অন্ধকার ঘরগুলো যেন ক্রোধে ফুঁসছিল। আমার হৃদয় অনুশোচনায় ভারাক্রান্ত হয়ে উঠল। কিন্তু আমার বিনতি কে শুনবে? ক্ষমা চাওয়ার মতো কাউকেই খুঁজে পেলাম না। আমি ঘরগুলোর মধ্যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ালাম। আমার ইচ্ছে করছিল কাউকে গান গেয়ে শোনাতে, বলতে, অগ্নি যে পতঙ্গটি তোমার কাছ থেকে পালাতে চেয়েছিল সে মৃত্যুকে আলিঙ্গন করতে ফিরে এসেছে। এখন তাকে ক্ষমা করে দাও, তার ডানা ঝলসে দাও, পুড়িয়ে ছাই করে দাও। হঠাৎ ওপর থেকে আমার কপালে দুটি অশ্রুবিন্দু ঝরে পড়ল। সেদিন আড়ালি পর্বতমালার চূড়াগুলোকে যেন মেঘ মুড়ে রেখেছিল। অন্ধকার অরণ্য আর নদীর কালচে গভীরতা যেন এক ভয়ঙ্কর প্রতীক্ষায় স্তব্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ সব কিছু কেঁপে উঠল এবং হঠাৎই বিদ্যুতের দাঁত বের করে এক ঝড় আমাদের দিকে ধেয়ে এলো। যেন শিকল মুক্ত কোনো উন্মাদ দূর অরণ্যের পথহীন গভীরতার মধ্যে দিয়ে আতঙ্কের চিৎকার করতে করতে ছুটে আসছে। প্রাসাদের বিশাল জনমানবহীন কক্ষগুলোর দরজাগুলো যেন তীব্র যন্ত্রণায় বাতাসের সশব্দে বেজে উঠল। আমি দেখলাম ইতিমধ্যেই ভোর হয়ে গেছে এবং মেহের আলী প্রাসাদের চারপাশে তার প্রতিদিনের হাঁটা সেরে ঝড়ের মধ্যেও তার চিরাচরিত কথাগুলো চিৎকার করে বলছে। হঠাৎ আমার মনে হলো যে সেও হয়তো এক সময় এই প্রাসাদেই থাকতো। উন্মাদ হয়ে প্রাসাদ ছেড়ে যাওয়ার পরেও সে এখনও সেই রাক্ষসে পাথরগুলোর মায়া জালে আটকা পড়ে আছে এবং প্রতিদিন সকালে এই জায়গাটার চারপাশে ঘুরতে আসে। আমি সঙ্গে সঙ্গে বৃষ্টির মধ্যেই তার কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করলাম, হে মেহের আলী, এগুলো কি ধরনের মিথ্যা রে? হ্যাঁ? সে কোনো জবাব না দিয়ে অজগরের প্যাচে আটকা পড়া পাখির মতো পাগলের মতো চিৎকার করতে করতে আমাকে পাশ কাটিয়ে বাড়ির চারপাশে চলে গেল। সে নিজেকেই ক্রমাগত সতর্ক করে যাচ্ছিল, তখন যাও,
मत जाओ, सब झूठ है, सब झूठ है। যেন ভূতে পাওয়া মানুষের মতো আমি সেই ঝড়ের মধ্যেই অফিসে ছুটে গেলাম এবং করিম খানকে জিজ্ঞেস করলাম, আমাকে বলুন এসবের মানে কি, আমাকে বলুন। বৃদ্ধ লোকটি যা বলেছিলেন তা হলো এই, এক সময় এই প্রাসাদটি ছিল বহু অতৃপ্ত বাসনা এবং প্রচণ্ড উদ্দাম কামনার আখড়া। সেই সব যন্ত্রণা কাতর আত্মা আর অপ্রাপ্ত লালসা প্রতিটি পাথরকে এক চিরন্তন খোদার অভিশাপ দিয়েছিল। সুযোগ পেলেই তারা জীবিত মানুষদের ধরে ফেলত এবং তাদের গ্রাস করত। সেই প্রাসাদে বসবাসকারী সকলের মধ্যে কেবল মেহের আলী বেঁচে গিয়েছিল। যদিও সে পাগল হয়ে গিয়েছিল, পাখিদের আর কখনো দেখা যায়নি। তাহলে কি আমাকে বাঁচানোর আর কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় নেই আর? একটা উপায় আছে, কিন্তু তা খুব কঠিন। আমি তোমাকে বলবো, কিন্তু তার আগে গুলবার্গের এক ইরানি দাসের গল্প বলি। এই পৃথিবীতে এর চেয়ে আশ্চর্যজনক ও মর্মান্তিক ঘটনা আর কখনো ঘটেনি। বাবু, ট্রেন এসে গেছে। এত তাড়াতাড়ি? আমরা তাড়াহুড়ো করে আবার জিনিসপত্র গোছানোর মধ্যে ট্রেনটা এসে গেল। একজন ইংরেজ, যিনি নিশ্চয়ই এইমাত্র ঘুম থেকে উঠেছেন, ফার্স্ট ক্লাস কামরার জানলা দিয়ে স্টেশনের নাম পড়ার জন্য বাইরের দিকে তাকালেন। আমাদের সহযাত্রীকে দেখে উচ্চস্বরে তাকে অভিবাদন জানিয়ে এবং নিজের কামরায় আমন্ত্রণ জানালেন। আমরা সেকেন্ড ক্লাস কামরায় উঠলাম। তিনি কে ছিলেন তা আমরা জানতে পারিনি, আর গল্পের শেষটাও আমরা শুনিনি। লোকটা আমাদের বোকা পেয়ে বেশ রগড় করে গেল। হ্যাঁ, গল্পটা আগাগোড়া বানানো। তোমার তো সব বিষয়ে সন্দেহ, সব কিছু জেনে বসে আছো। লোকটা নিজের অভিজ্ঞতা শোনালে শুধু লোকের গায়ে কালি ছেটানো। ছ্যা 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 ছ্যা। হ্যাঁ, মিথ্যেই তো। এরকম ঘটনা কোশ্মিনকালে কেউ শুনেছে? আর তুমি শুধু শুনছই না, বিশ্বাসও করছো। বাহ বাহ বাহ, তোমার জন্ম নেওয়া উচিত ছিল মধ্যযুগে। এই শোনো, মুখ সামলে কথা বলো। ওরকম একটা মানুষের নিন্দে তোমার মুখে শোভা পায় না, বুঝলে? দুপাতা বিলিতি বই পড়ে নিজেকে মহাপণ্ডিত মনে করেছো নাকি? হ্যাঁ, যাও যাও। আরে, কুসংস্কারাচ্ছন্ন হয়ে তো থাকছি না তোমার মতো। শ্রোতাদের জ্ঞাতার্থে বলে রাখি, খোদিত পাষাণের সেই আশ্চর্য ঘটনা নিয়ে আমার এবং আমার থিওসফিস্ট আত্মীয়র মধ্যে লাগা জোর তর্ক শেষমেশ ঝগড়ায় গড়ায়, এবং সেই ঝগড়া আমাদের সম্পর্কের সমস্ত রকম দিক থেকে দাড়ি টেনে দেয়। শুনছিলেন ক্ষুধিত পাষাণ, রচনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিভিন্ন চরিত্রে গল্পকার ও গল্প পাঠে এছাড়া করিম খান লেখকের আত্মীয় এবং মেহের আলীর ভূমিকায় বিজয় সাহা, লেখকের ভূমিকায় বিপ্রতীপ দে, কুলি ও খানসামা দেবব্রত মজুমদার, প্রাসাদে ভৌতিক উপস্থিতি তিথি চক্রবর্তী, সাউন্ড ডিজাইনে তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক এবং তিথি চক্রবর্তী, পোস্টার ডিজাইন চারুলিপি, প্রযোজনা সাহাস ক্রিয়েশন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের নতুন নতুন নিবেদনগুলি সবার আগে আপনার মোবাইলে পেতে। ভালো থাকবেন, গল্পে থাকবেন।